1-2 বছর নয়, বিয়ের 21 বছর পর পেয়েছেন প্রথম সন্তানের দেখা। তাই তো আবেগটা একটু বেশি। একটি সন্তানের আশায় অসিত নন্দিতা দম্পতি 2 দশক ধরে ঘুরেছেন দেশ বিদেশের নানান হাসপাতালে। চিকিৎসার পেছনে ঢেলেছেন লাখ লাখ টাকাও। সন্তান না হওয়ায় সংসারে ছিল নানান অশান্তি। অবশেষে সবকিছুর অবসান নিয়ে তাদের কোলে এলো ফুটফুটে এক কন্যা সন্তান। কোনো বিদেশের হাসপাতাল নয়, এই অসাধ্য সাধন হলো ঢাকারই একটি হাসপাতালে। তাই আবেগে যেন কথা বলার ভাষাই হারিয়েছেন এই দম্পতি। এই আনন্দের কথা কারোর সাথে শেয়ার করা যাবে না। এই আনন্দ আমার হচ্ছে যে আমার ওয়াইফ, আমি, আমার পরিবারের এবং আমার যিনি ডক্টর তিনার। বাংলাদেশের প্রেক্ষাপটে সন্তান না হওয়া শুধু শূন্যতাই নয়, সামাজিকভাবে অপমানজনকও। সন্তানহীন দম্পতিকে নানাভাবে হেয় করে স্বজন ও প্রতিবেশীরা, অধিকাংশ ক্ষেত্রে যার ফল দাঁড়ায় বিবাহ বিচ্ছেদ। তেমন শঙ্কাই তৈরি হয়েছিল রেখা সরজিৎ দম্পতির ক্ষেত্রে। স্ত্রীর জরায়ু মুখে টিউমার থাকায় সন্তান হওয়া নিয়ে বেশ অনিশ্চয়তা ছিল এই দম্পতির। বিয়ের 6 বছরেও সন্তান না হওয়ায় প্রতিবেশীদের কটু কথায় সংসার ভাঙারও উপক্রম হয়েছিল। বাধ্য হয়ে বিদেশে গিয়েও খরচ করেছেন লাখ লাখ টাকা। অবশেষে দেশের চিকিৎসায় 7 বছর পর সন্তানের মুখ দেখেছেন তারাও। আসলে দুইজনেই অবস্থা, মাঝে মাঝে আমার এরকম মনে হতো যে ওকে আমি ছেড়ে দেবো, আবার এরকম মনে হচ্ছে না আসলে ও একটা মেয়ে কই যাবে, বাপটা নাই, ঠিক আছে, এরকম চিন্তা ভাবনার দৃষ্টিতে না হয়তো আমার উপরওয়ালার তরফ থেকে আমার মনে হয় পাপ লেগে যাবে। এই কারণে আমি আমার যতদূর পারবো আমি চেষ্টা করবো। বাবা হওয়া যে কি অনুভূতি, এটা কিভাবে ভাষায় কি প্রকাশ করা যায়? আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। প্রথম মেয়ের মুখ দেখলেন তখন প্রথম আপনার অনুভূতিটা কি ছিল? মানে আমি অ্যাকচুয়ালি কেঁদে ফেলছিলাম। আর আমার সামনে ও যখন আসলে আমাকে দেখে আমি অবাক হয়ে গেছি যে আমার দিক তাকাই কেঁদে ফেলছি। এতে আমি খুব আপ্লুত হয়ে গেছি। সত্যি কথা বলতে আমি যে মা হতে পারবো এটা আমি কখনো ভাবতেই পারিনি। সবার উপরে ভগবান, তারপরে আমার হাজব্যান্ড হলো সবচাইতে বেশি অবদান। সে হলো আমার এই মা হওয়ার জন্য সে অনেক চেষ্টা করেছে, তার অবদান আমি কোনোদিনই বলতে পারবো না। তার চেষ্টায় আমি এই পর্যন্ত এসেছি। আমি এই জায়গায় আসবো কখনোই ভাবিনি। সে অনলাইনে হয়ে সে জোর করে নিয়েছে, চলো দেখি একবার হইলেও দেখি কী হয়। আমি বলছি না, আমার টিউমার এরকম জড়াইতে টিউমার আমার সম্ভব না, আমি ভয় পেয়ে গেছি। কিন্তু সে সব সময় আমার পাশে ছিল। কিভাবে সম্ভব হলো এই অসাধ্য সাধন জানতে চেয়েছিলাম সংশ্লিষ্ট চিকিৎসকের কাছেই। একটা কাপলের স্বাভাবিকভাবে তারা একসঙ্গে 6 মাস থাকার ফলে বা ধরুন 1 মাসেও হতে পারে যে তার ডিমটা নিঃসরণ হয়ে আর হাজব্যান্ডের সঙ্গে যখন মেলামেশা হয় তখন এই স্পাম যে সেটা টিউবের মধ্যে ফার্টিলাইজ করে। এখন কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টিউবটা কোনো কারণে কোনো একটা ইনফেকশান বা কোনো একটা জন্মগত কারণেও হতে পারে বা কোনো এক সময় এটা বন্ধ হয়ে গেছে, তখন তার এই মিলনটা আর হতে পারে না। আবার দেখা যাচ্ছে হাজব্যান্ডের যে শুক্রাণু কিটের যে গতি থাকার কথা ছিল, ধরেন 100 মাইল, এটা 10 মাইল আছে, 20 মাইল আছে, তখন ডিমটাকে কয়েকটা লেয়ার ভেদ করে তাকে ফার্টিলাইজ করতে করতে পারছে না। আমরা যেটা করি ওই ডিমের যে ফার্টিলাইজেশন পার্টটা তাকে ধরে ডিমের ভিতরে ইনজেক্ট করে দিই, সহযোগিতা। এটা অ্যাসিস্ট করা হচ্ছে, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, মানে স্পামকে ভিতরে ঢুকতে সহযোগিতা করছে। মানে এটা অন্যের স্পাম, ওই পেশেন্টেরই তার হাজব্যান্ডেরই স্পাম ফার্টিলাইজ করে দেওয়া হয়, করে এটাকে 2-3 দিন ল্যাবে রাখা হয়। রাখার পরে এটা একটা ভ্রূণ ফর্মে আসে বা অনেক সময় ব্লাস্টোসিস্ট ফর্মে আসে, ডে 2, ডে 3 বিভিন্ন ফর্মে আমরা এক পেশেন্টের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে তাকে পরবর্তীতে ওই পেশেন্টের মানে তার স্ত্রীর জরায়ুতে আমরা এটাকে প্রতিস্থাপন করি। 2 সপ্তাহ পরে ব্লাড টেস্ট করে আমরা জানতে পারি যেটাতে প্রেগনেন্সি আসে কিনা। এই ক্ষেত্রে স্ত্রীর একটা শুক্রাণু ডিম্বাণু বের করার জন্য ছোট একটা অপারেশন, এটা ঘুমের ওষুধ দিয়ে করা হয়, ওরকম মেজর কোনো অপারেশন না আর কি। অনেক সময় হাজব্যান্ডের ক্ষেত্রেও শুক্রাণু কিটের ব্লক থাকে, সেখান থেকে টেস্টিস থেকেও নেওয়া লাগে, সেক্ষেত্রেও আমরা ছোটো একটা অপারেশনের মাধ্যমে নিয়ে ওয়াইফের ডিম বের করে সেখানে ফুটিয়ে টেস্ট পদ্ধতিতে আমরা আবার কালচার করে পরে ট্রান্সফার করি। নানান কারণে স্বামীর শুক্রাণু বা স্ত্রীর ডিম্বাণুতে সমস্যা তৈরি হয়ে মূলত বন্ধ্যাত্বের সৃষ্টি হয়, যা IVF বা টেস্ট টিউব পদ্ধতির মাধ্যমে অনেকাংশে সমাধান সম্ভব।
কিন্তু এশিয়া ইনিশিয়েটিভ প্যাসিফিক অন রিপ্রোডাকশনের তথ্য বলছে বিশ্বে আইভিএফ চিকিৎসা গ্রহণকারীর সংখ্যা বাংলাদেশেই সর্বনিম্ন, যার জন্য মানুষের অজ্ঞতা ও দেশে পর্যাপ্ত আইভিএফ চিকিৎসা কেন্দ্র না থাকাই দায়ী বলে মনে করেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। ব্যাংকক থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে, বেশ কয়েক দেশ থেকে হয় নাই, আমাদের এখান থেকে হয়েছে, এরকম রেকর্ড সহ আপনারা জেনে আনন্দিত হবেন যে ওমানের সিটিজেন, সৌদির সিটিজেন এরকম এই চিকিৎসা পদ্ধতির জন্য আমাদের এখানে আসছে, যেখানে এই চিকিৎসার জন্য মানুষ বিদেশে যায় বা ও বেশিরভাগ ট্রিটমেন্টের জন্যই আমাদের বাইরে যাওয়ার যে একটা প্রবণতা, ওইটা আমরা অনেকাংশেই প্রিভেন্ট করতে পেরেছি। সরকারি হাসপাতালে আমরা প্রসার ঘটানোর জন্য আমাদের এই যে ম্যাডামদেরকে আমরা ইনভলভ করেছি এবং ভবিষ্যতে আমরা বিশেষ করে আমার প্ল্যান যেটা, আমি আরও অনেক লোক এখান থেকে এই টেকনোলজিটা হ্যান্ড ওভার, এটাকে বলা হয় একটা টেকনোলজি হ্যান্ড ওভার, যেহেতু 20 বছরের মধ্যে আমাদের দেশে ওইভাবে ভালোভাবে এটা দাঁড়ায় নাই, তার মানে ভালোভাবে টেকনোলজি হ্যান্ড ওভার হয় নাই। কিছু জায়গায় ট্রেনিং করা হয় বলা যায়, কিন্তু ওরকম খুব বেশি যে কাজ শিখে আরও 10টা সেন্টারে করেছে এরকম নজির আমাদের যে সংক্ষিপ্ত সময়ে মানুষ যে আস্থা রাখতে পেরেছে এরকম সংখ্যাটা বাংলাদেশে আছে, কিন্তু সেটার সংখ্যা খুব কম। আমরা চেষ্টা করছি মানুষের এই আস্থার জায়গা তৈরি করা এবং আরও এখান থেকে মানুষকে শিখে অন্য জায়গায় আমাদের বাংলাদেশে আরও সেন্টার তৈরি হবে এবং বাংলাদেশের মানুষ এই ট্রিটমেন্টের জন্য ধরেন 80% বাইরে যায়, 20% বাংলাদেশে থাকে। ঠিক 5 বছরের মধ্যে এর রিভার্স হবে। বেসরকারি 17টি ও সরকারি 3টি মিলিয়ে দেশে মোট আইভিএফ সেন্টার আছে 20টি। এসব সেন্টারে 2022 সালে টেস্ট টিউব পদ্ধতি গ্রহণ করে মা বাবা হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন প্রায় 1300 দম্পতি। দেশে বর্তমানে অন্তত 10 লক্ষাধিক দম্পতির এই সেবা প্রয়োজন হলেও সবগুলো সেন্টার মিলিয়ে চিকিৎসক আছেন অর্ধশতেরও কম। ফলে দেশে চিকিৎসার সুযোগ না পেয়ে বাধ্য হয়ে বিদেশে চলে যাচ্ছেন অনেকেই। তাই বিশেষজ্ঞ চিকিৎসক বাড়ানোর পাশাপাশি দেশ জুড়ে সরকারি ল্যাবের সংখ্যা বৃদ্ধির পরামর্শ বিশেষজ্ঞদের। কিফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা। সবাই দেখতে এসেছে।